12 ফেব্রুয়ারি তো নির্বাচন হয়ে যাচ্ছে, রাষ্ট্রপতি কি অ্যাক্টিভিটি করছে সে ব্যাপারে একটি আলোচনা করে আমাদেরকে জানান। আজকে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। মূলত রাষ্ট্রপতি যখন তফসিল ঘোষণা হয়েছে, তিনি তখন বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেছে আমি অপমান বোধ করছি এবং আমি পদত্যাগ করতে চাই। এগুলা যখন বিভিন্ন মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায়, তখন একটি জনমনে আতঙ্ক তৈরি হয়। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে ফেলে তাহলে কি পরিস্থিতি হতে পারে। আসলে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাওয়ার পরেও কিন্তু রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর প্রধান বলেন এবং বিভিন্ন রাজনৈতিক দল সিস্টেমেটিক ভাবে প্রেসারাইজ করে ওনাকে পদত্যাগ করতে দেয়নি, হয়তোবা রিকোয়েস্ট করেছে। কারণ রাষ্ট্রপতি পদত্যাগ করা মানে একেবারে সংবিধান ধ্বংস হয়ে যাওয়া। আর সে তার সব থেকে বেনিফিট পাইতো কারা? যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি আছে তারাই সব থেকে বেনিফিট পেত। তারা চেয়েছে রাষ্ট্রপতি পদত্যাগ করুক। সেই কারণে তো ডক্টর ইউনূস ইনিয়ে বিনিয়ে এই শাহাবুদ্দিন চুপ্পুকে বিভিন্ন ধরনের অপমান করিয়েছে, যাতে বাধ্য হয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করুক। কারণ ওনাকে অনেক ভাবেই অপসারণ করানোর জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে এবং ওনার পদত্যাগের জন্য অনেক আন্দোলন সিস্টেমেটিক ভাবে প্রক্সি ভাবে করানো হয়েছে, তবুও কিন্তু ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত অপমান করা শুরু করে দিয়েছে, যাতে এই শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে বাধ্য হয়। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, শাহাবুদ্দিন চুপ্পুর হাতে কিন্তু অনেক খেলা এখনো বাকি আছে। কারণ একটু ল্যাকিংস পেলে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু তার খেলাটা খেলে দিবে। সেই বয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে এই 16-17 মাস ধরে সরানোর অনেক চেষ্টা চালানো হয়েছে এবং ওনাকে গৃহবন্দী করে রাখানো হয়েছে এবং ওনার যে প্রেস সচিব ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাতে কি হয়েছে? উনি ওনার কাজ ঠিকই কিন্তু করতে পেরেছে। এখনো বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে তিনি বৈঠক করছে, ওনার সাথে কি কি হয়েছে, 5 আগস্টের পরবর্তী সময় কি হয়েছে, 5 আগস্ট কি হয়েছে, সকল কিছুই কিন্তু উনি তুলে ধরেছে। এখন মেইন স্ট্রিম যে সকল মিডিয়া আছে বাংলাদেশের মধ্যে, সে সকল মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে ওই সকল ব্যাপারগুলো প্রচার করা হয় না। কার সাথে বৈঠক হচ্ছে, উনি কি বলছে, ওনার বার্তা পৌঁছে দেওয়া হয় না। কেন হয় না? যাতে ওনাকে ধোঁয়াশার মধ্যে রাখা হয়, ওনাকে আন্ডারগ্রাউন্ডে রাখা হয়। রাষ্ট্রপতি শো থাকবে কিন্তু ওনার বক্তব্য প্রচার করা হবে না, উনি কার সাথে বৈঠক করছে এবং কারা বৈঠক করছে, কি কথা হয়, কোনো কিছুই প্রচার করা হবে না। কারণ ডক্টর ইউনূস সরকার, বিএনপি এবং জামাতগং মনে করে শাহাবুদ্দিন চুপ্পুর কথাই হচ্ছে আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগের ভয়েস হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুর কথা। সেই কারণে শাহাবুদ্দিন চুপ্পুকে একেবারে আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে, ওনার বক্তব্য কোনোভাবে প্রচার করানো হচ্ছে না। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, উনি হিডেন ভাবে বিভিন্ন জায়গায় বক্তব্য দেয়, সেগুলোই প্রচার করানো হচ্ছে। যেমন পদত্যাগের ব্যাপারটা প্রচার করা হয়েছে, আরো বিভিন্ন ধরনের প্রপাগান্ডাও প্রচার করা হয়েছে। তিনি যেগুলো বক্তব্য দেয়নি সেগুলো কিন্তু প্রচার করেছে। এই 4-5 মাস আগে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে একটা বক্তব্য প্রচার করেছে, শেখ হাসিনার বিপক্ষে নাকি কথা বলেছে শাহাবুদ্দিন চুপ্পু, তিনি নাকি জুলাই যোদ্ধাদের পক্ষে কথা বলেছে। এই ধরনের একটা ফটোকার্ড দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর নাম করে একটি নিউজও প্রচার হয়েছে। মানে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে অনেক প্রপাগান্ডা হয়েছে। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু সকল কিছু সহ্য করেও একমাত্র দেশের সংবিধান রক্ষা করার জন্য এখনো রাষ্ট্রপতির পদে আছে। উনি শুধু সুযোগ খুঁজছে জায়গা বরাবর খেলে দেওয়ার জন্য। কারণ আমি আরো কিছুদিন আগে অনেকগুলো ভিডিও করেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে, যে রাষ্ট্রপতির খেলাই কিন্তু শেষ খেলা। আসলেই খেলা যদি শেষ করতে হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে শেষ খেলা খেলতে হবে, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেই শেষ খেলা খেলতে পারছে না একমাত্র সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের জন্য। না হলে এই শেষ খেলা অনেক আগে খেলে একেবারেই ফিনিশ হয়ে যেত। এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান জামাতপন্থী হওয়ার কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগও করতে দিচ্ছে না। সিস্টেমেটিক ভাবে অন্যরা পদত্যাগ করানোর জন্য চেষ্টা করলো, সেটাতে বাধা দিচ্ছে। আবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও পদত্যাগ করছে না, কারণ সংবিধান রক্ষা করতে হবে। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করা মানে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে ফেলা মানে এদিকে সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে ফেলা ইজি হবে এবং সেনাবাহিনীর প্রধানকে অপসারণ করতে পারবে। সেই কারণে সেনাবাহিনীর প্রধান নিজেকে রক্ষা করার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এতদিন রক্ষা করেছে এবং পদত্যাগ করতেও দেয়নি। আলোচনা করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদে বহাল রেখেছে। কিন্তু এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান চাইলে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান ছিল, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে আলোচনা করে জরুরি অবস্থা জারি করতে পারত এবং ডক্টর সরকারকে এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তাদের সাথে আলোচনা করে বলতে পারতো আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার ব্যবস্থা করুন এবং ডক্টর ইউনূসকে প্রেসার দিতে পারতো যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কার্যক্রমের উপর সেটা তুলুন এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনুন। তা না হলে আমরা জরুরি অবস্থা জারি করব। এই ভয়টা দেখালে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান মিলে 100% বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতো এবং ডক্টর ইউনূস বাধ্য হয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিত এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হতো। জনগণ তাদের অনেক বছর যে আশা আকাঙ্ক্ষা আছে
সেটা পূরণ হতো, সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতো এবং সকল জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতো এবং তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারতো এবং পছন্দের রাজনৈতিক দলকে ভোট দিয়ে আবার ক্ষমতা আনতে পারতো, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক। কিন্তু এখন হয়ে গিয়েছে আমরা আর তোমরা নির্বাচন। কথা বুঝতে পেরেছেন? এই নির্বাচনের কোনো 2 টাকার ভ্যালু নেই। একমাত্র এটা হতে পেরেছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কারণে এবং ডক্টর ইউনূসের কারণে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অনেক চেষ্টা করেছে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে কনভিন্স করার জন্য। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দেশের এই পরিস্থিতি দেখে যদি জরুরি অবস্থা জারি করে, কিন্তু সেনাবাহিনীর প্রধান যদি অ্যাকসেপ্ট না করে, ওটা মাঠ পর্যায়ে কাজ শুরু না করে, তাহলে কি জরুরি অবস্থা হবে? হবে না। নাম হবে, কাজ হবে না, বরং রাষ্ট্রপতির উপর রিস্ক চলে আসবে, প্রেশার চলে আসবে, আমও যাবে, ছাড়াও যাবে। তাই অনেক কিছু চিন্তা করে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি অনেক বক্তব্য দিয়েছে, আমি যে কোনো মুহূর্তে ক্ষমতা উল্টিয়ে দিতে পারি। বাস্তব, ওনার কাছে ওই ক্ষমতা আছে যে ক্ষমতা উল্টিয়ে দেওয়ার, কিন্তু সেজন্য সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানেরও সহযোগিতা প্রয়োজন। ওনাকে এত অপমান, ভয়, ভীতি এত কিছু দেখানোর পর ওনাকে কি দমাতে পেরেছে? শাহাবুদ্দিন চুপ্পুকে দমাতে পারেনি। উনিও ওনার বক্তব্য দিয়ে গিয়েছে, উনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছে এবং বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ধরনের ব্যাপারগুলো শেয়ার করেছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেক কথা শেয়ার করেছে। এগুলোর জন্য কিন্তু ওনার উপর প্রেশারাইজ করা হয়েছিল। তারপরও তিনি দমে নেই। এখনো উনি ওনার কাজ করে যাচ্ছে। সুযোগ পেলে ঠিকই ওনার কাজ উনি করবে এবং শেষ খেলা উনি খেলবে, কিন্তু সেই সুযোগটা ওনাকে দেওয়া হচ্ছে না এবং ওনাকে কেউ সহযোগিতা করছে না, বরং ওনাকে দমিয়ে রাখা হচ্ছে, অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। হয়তোবা 12 ফেব্রুয়ারি উনি চেষ্টার পরও তার আগে কিছু করতে পারবো না। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েও যেতে পারে। হয়ে গেলে পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে, সে সরকার নতুন আরেকটি রাষ্ট্রপতি নিয়োগ করবে এবং নতুন সেনাপ্রধান নিয়োগ করবে। প্রত্যেকটা জায়গায় যে সরকার আসবে তার নিজের পাফেট গুলাকে নিয়োগ করবে। তারপরে দেখবেন যে বাংলাদেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশে নতুন আরেকটা আমরা নব্য স্বৈরাচার দেখব, দানব দেখব। বাংলাদেশের মানুষের উপর স্টিমার চালানো হবে, চাঁদাবাজি বেড়ে যাবে, গুম হত্যা 10 গুণ বেড়ে যাবে। বাংলাদেশের মানুষ একেবারে অন্ধকার যুগে ফিরে যাবে। সেই 2001 থেকে 6 সালের শাসন আমল যেমন দেখেছেন তার থেকেও খারাপ অবস্থা হবে। এটাই বাংলাদেশের মানুষের কপালে ঘটতে যাচ্ছে। আর বাংলাদেশের মানুষের কপালে এটাই আছে, কারণ বাংলাদেশের মানুষ হুজুগে। বাংলাদেশের মানুষের কারণে আজকে দেশের এই পরিস্থিতি হয়েছে, আগামীতে আরো খারাপ পরিস্থিতি হবে। তাই এখন আর কান্না করে লাভ নাই। অন্তত 6 মাস 1 বছরের জন্য হলো ওই খারাপ পরিস্থিতি ফেস করতে হবে। তারপরে নিজের আন্দোলনে নেমে আওয়ামী লীগ সহ ওই সরকার পতন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যদি নির্বাচন হয়, তখন যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন ফলে যে সরকার আসবে, সে সরকার স্টেবল ভাবে দেশ পরিচালনা করতে হবে। তখন আপনাদের কপালে ভালো কিছু থাকবে। তাছাড়া ভালো কিছু আশা করিয়েন না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অনেক চেয়েছে, কিন্তু তিনি এখনো পেরে ওঠেনি, একমাত্র সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের কারণে। আমাদের দর্শক, ভোটের সময় যত এগিয়ে আসছে এবং যারা বিশ্বাস করছেন যে ভোট হবে, তাদের সকলেরই প্রশ্ন যে এই ভোটের ময়দানে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী লোকজন রয়েছেন, প্রায় অর্ধেক ভোটার, যাদের মনের মতো প্রার্থীদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, তারা আসলে কাকে ভোট দেবে? বিএনপিকে, এনসিপিকে, নাকি জামাতকে? এটা হলো এক। 2 নম্বর হলো কেন তারা ভোট কেন্দ্রে যাবে? এখানে স্পষ্টতই আওয়ামী লীগের সভানেত্রী এবং দলের যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষ পর্যায়ের, তারা ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে যদি ভোটের বাইরে রাখা হয়, তাহলে এই ভোট নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কোনো অবস্থাতেই ভোট কেন্দ্রে যাবেন না ভোট দেওয়ার জন্য। তো এটা যদি হয়, তাহলে একটা ভয়াবহ বিপর্যয়ের কারণ ঘটাবে। এর কারণ হলো যে আমাদের দেশে এখন যেভাবে নির্বাচন হয়েছে, গত কয়েকটি নির্বাচনে, সেখানে ভোট কেন্দ্রে ভোটারের যে উপস্থিতি, এটা একটা বিরাট সমস্যা। আওয়ামী লীগ একছত্রভাবে তাদের সকল রাষ্ট্রীয় ক্ষমতা তারা প্রয়োগ করার পরেও 10%, 15%, 20%, মানে এক একটা নির্বাচনী এলাকাতে এক এক রকম ঘটনা, এবং কোনো কোনো জায়গাতে এমনও হয়েছে যে শতকরা 5% ভোটারও ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি বিগত 3টি নির্বাচনে। আবার কোনো কোনো কেন্দ্রে
70% ভোটার উপস্থিত হয়েছে, যেখানে আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তো সেক্ষেত্রে সামনের যে নির্বাচন, এটিকে যদি প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে শো করা না যায় ভোটারদের কাছে, এখানে সেই 5%, 10%, 11%, 12% এরকমই হবে, এর বেশি হবে না। আর কিছু কিছু জায়গাতে হয়তো 80% হয়ে যেতে পারে, যেখানে আসলে ভোটের মাঠটা ইতিমধ্যে জমজমাট হয়ে পড়েছে। তো সমস্যাটা কোথায়? অতীতে আওয়ামী লীগ যেটা করেছিল সেটা হলো তাদের অনুগত প্রশাসন ছিল, মিডিয়া ছিল, এবং তারা ওই মুহূর্তে ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন কাউকেই পাত্তা দেয়নি। ফলে তার ইচ্ছা মতো ব্যালট বাক্স ভরেছে, ইচ্ছা মতো রাতে ভোট করেছে, ইচ্ছা মতো বিনা ভোট করেছে, ইচ্ছা মতো রেজাল্ট ঘোষণা করেছে এবং সবাইকে সেটা মেনে নিতে হয়েছে। কিন্তু এবার তো এটা 1% সম্ভব নয়। এটা করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন সেখানে ভোটটা বন্ধ করে দেবে। তাহলে ভোটারের উপস্থিতিটা যদি নিশ্চিত করতে হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটারদেরকে আনতেই হবে মাঠে। এটি এত কঠিন একটা বিষয় যে হিমালয়ের যে পর্বতমালা, সেটিকে যদি কাঁধে এনে বা ঠেলে, গুতিয়ে, ধাক্কা দিয়ে আপনার বাড়ির পাশে আনার কেউ চেষ্টা করে, ওটা যেভাবে কঠিন, একইভাবে এই ভোটের ময়দানে আওয়ামী লীগের যে 50% ভোটার আছে, তাদেরকে ছলে বলে কৌশলে ভয় দেখিয়ে, টেনে হিসড়ে, প্রলোভন দেখিয়ে, হোয়াট এভার মেবি, আপনি যেটাই বলেন না কেন, ভোট কেন্দ্রে আনা ওই রকম কঠিন একটা বিষয়। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে কৌশল করতে চায়, মানে খেলতে চায় প্রার্থীদেরকে নিয়ে, তাহলে যেটা হবে সেটা হলো তারা সেই একটা জায়গাতে জামাতের ময়দানে উপস্থিত হবে, যেখানে তারা কৌশল মনে করবে যে জামাতের প্রার্থী স্ট্রং, আর অন্য জায়গায় তারা বিএনপির প্রার্থীর পক্ষে নামবে। জনসংখ্যা বড় হবে এবং প্রার্থীদেরকে মাথায় তুলে নাচবে, মনে হচ্ছে যে প্রার্থী তারা জিতে গেছে। কিন্তু শেষমেশ তারা ভোট দিতে আসবে না, যাবে না, বা ভোট কেন্দ্রে ঢুকে তারা ব্যালট পেপার নষ্ট করবে এমনভাবে। তাতে কি হলো যে সবাই একটা ইমেজে রইল, ভোটের দিন পর্যন্ত প্রচুর ভোটার উপস্থিত হয়েছে, আওয়ামী লীগের সব লোক ভোট কেন্দ্রে এসেছে, কিন্তু শেষমেশ তারা ভোট দেয়নি, হা ভোটের জায়গায় না ভোট দিয়েছে, না ভোটের জায়গায় হা ভোট দিয়েছে, আর প্রার্থীকে এমন সিল মেরেছে প্রতীকের উপর যেখানে ভোটটা নষ্ট হয়ে যায়। তাহলে কি হবে বলেন? এরকম একটা অবস্থাতে কি হবে? দিন শেষে দেখা গেল যে সবাই এটা মারাত্মক বিপদে মানে ফেলবে। নির্বাচন যারা অনুষ্ঠান করছে তারা দেখলো যে ইলেকশন কেন্দ্রে প্রচুর ভোটার ভোট কেন্দ্রে গেল, তারা ধরে নিল 60%, 50% ভোটার কালেকশন হয়েছে, অতএব সিল ঠিল পিটানোর দরকার নেই। কিন্তু দিন শেষে গুনে গুনে দেখা গেল 5%, 6%। তখন নিজের গালে চর, থাপ্পড়, কিল, ঘুষি মারা ছাড়া তাদের আর কিছু করার থাকবে না। এই গেল দ্বিতীয় অপশন। এবং এই কাজগুলো করা কিন্তু এত সোজা না। আওয়ামী লীগের যে চাণক্য নীতি, সেই চাণক্য নীতি যদি পরিপূর্ণ বাস্তবায়ন তারা ঘটাতে পারে, তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র এটা ঘটানো সম্ভব। থার্ড যে অপশন, সে অপশন হলো এলাকার যারা প্রার্থী তারা আসলে সত্যিকার অর্থে এই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে পারলে তাদের ম্যাগনেটিক নেতৃত্ব দ্বারা, তারপরে তাদের বক্তব্য দ্বারা এবং তাদের নানা রকম কর্মকাণ্ড দ্বারা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা উদ্বুদ্ধ হলেন এবং আওয়ামী লীগের ভোটারদের জন্য একটা নিরাপদ জোন, সেফ জোন সংশ্লিষ্ট ইলেকশন কমিশন, প্রশাসন সবাই মানে সেখানে উন্মুক্ত করে দিল, যে এখানে যাদের বিরুদ্ধে মামলা আছে, তারপর যারা চিহ্নিত সন্ত্রাসী অপরাধী, তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক তারা যদি ভোটের ময়দানে আসেন তাদেরকে সম্মান জানানো হবে, এমনকি তাদেরকে মঞ্চেও নিয়ে বসানো হবে। এবং এটি যদি শান্তিপূর্ণভাবে করা হয় তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি এটি খুবই কঠিন হয়ে যাবে আগামী দিনগুলোতে। এবং সেক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী
তারা এখানে লাভবান হবে। 4 নম্বরে যেটা মনে হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগের কিছু লোক গেল, ভোট দিতে গেল, এবং তারা প্রার্থীদের এবং রাজনৈতিক দলগুলোর যে গত সেই 17 মাসের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে যদি তারা বিবেচনায় নেয় এবং সেই অনুযায়ী যদি তারা ভোট দিতে চায়, তাহলে বিএনপির কপাল খারাপ। এক্ষেত্রে জামাত, এমনকি এনসিপি, এমনকি চরমোনাই যারা প্রার্থী আছেন তাদের কপাল খুলে যাবে। এর কারণ হলো এই দলগুলো জাতীয় পর্যায়ে, যেমন জামাত জাতীয় পর্যায়ে আওয়ামী লীগকে হিট অ্যান্ড হার্ট করে তেমন কোনো কাজ করেনি। তারপর যে সকল মব হয়েছে সেগুলো মব হয়েছে, সেই মবের জন্য পরোক্ষভাবে জামাতকে দায়ী করা হয়, কিন্তু প্রত্যক্ষভাবে এর সঙ্গে জামাত ছিল এটা লোকজন দেখেনি। কিন্তু সে তুলনায় পথে ঘাটে মাঠে হাটে বাজারে যদি মবের হিসাব করা হয়, কারা বেশি মব করেছে, কারা চাঁদাবাজি করেছে, কারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা করেছে, মামলা দিয়েছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে ইত্যাদি, যে পথে প্রান্তরে যে ডাটাগুলো, তথ্যগুলো আছে, এগুলো যদি ভোটাররা বিবেচনা করেন, সেক্ষেত্রে মানে একটি বিশেষ দলের কপাল পোড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আবার অন্যদিকে মানুষের মন তো নরম হয়ে যায়। তো মানুষের মনকে নরম করার যে জামাতি কৌশল রয়েছে, সেই কৌশল যদি তারা কাজে লাগায়, তারপরে ভালো ব্যবহার করে, তাদেরকে আশ্বাস দেয়, ভরসা দেয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা ভোটার তারা যদি ভোট দিতে চান, ভোটের ময়দানে রীতিমতো বিপ্লব হয়ে যাবে। এটাকে যারা ম্যাটিকুলাস ডিজাইন বলবেন বা অন্য কোনো কিছু বলবেন, এতে লাভ হবে না। মূল ব্যাপার হলো যে এই বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যারা মামলা করেছেন, এই মামলার বাদী কারা, কয়জন আছে জামাতের লোক মামলা করেছেন, কয়জন বিএনপির লোক, কয়জন এনসিপির লোক, খুঁজে দেখেন, সে অনুযায়ী ফলাফল হবে। এখানে শেখ হাসিনা উনি যতই বলে দিন না কেন, ভারত যতই বিএনপিকে ফেভার করার চেষ্টা করুন, তারপর যাকে বলা হয় প্রশাসন বিএনপির ব্যাপারে যতই ঝুঁকে থাকুক না কেন, এখানে যদি মানে শক্তি প্রয়োগ করে, প্রশাসনিক শক্তি প্রয়োগ করে ব্যালট বাক্স না ভরা হয় এবং এখানে যদি যাকে বলা হয় একটি ভুয়া রেজাল্ট শিট তৈরি করা না হয় প্রশাসনের তত্ত্বাবধানে, কিংবা এখানে যদি সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করে একটা ঘোষণা দিয়ে দেয়, এই কাজগুলো যদি না হয়, সেক্ষেত্রে ভোটের মাঠের যে চালচিত্র, সেই চালচিত্রে আজকের দিন পর্যন্ত বেশিরভাগ সিটে জামাতের প্রার্থী এগিয়ে থাকবে। এবং বিভিন্ন এলাকাতে যারা ইসলামপন্থী রয়েছেন, যারা মহিলা ভোটার আছেন এবং যারা এই বছর তরুণ প্রজন্মের ভোটার হয়েছেন, তারা যে আসলে শেষ মুহূর্তে কি করবে এটা বলা যাচ্ছে না। তা আমরা আলোচনা শুরুতে আবার চলে আসি, যেটা বলছিলাম যে আওয়ামী লীগের ভোট মানে কোন দিকে যাবে বা আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে গত 17 মাসে বিভিন্ন এলাকাতে তারা যাদের দ্বারা জুলুমের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, যে সকল চাঁদাবাজ চিহ্নিত সন্ত্রাসী তাদের বাড়িঘর লুটপাট করেছে এবং এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছে, তাদেরকে আওয়ামী লীগের লোকজন ভোট দেবে না। আওয়ামী লীগের লোকজন যদি জোর করে তাদেরকে আনা হয়, এমনকি বুথের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রেও ফলাফল খুব ভালো আসবে না, খুব খারাপ আসবে। আবার দ্বিতীয়ত যেটা আছে সেক্ষেত্রে হলো যে আওয়ামী লীগ এই মুহূর্তে কেন ভোট দেবে না। প্রথমত হলো দল মাঠে নেই, তাদের নেত্রী দেশের বাইরে, এবং এই প্রথমবারের মতো ব্যালট পেপারে নৌকা নেই। এটি যে কোনো আওয়ামী লীগের লোকজনের জন্য অবমাননাকর। ফলে তাদের যদি মানে পিত্তি থাকে, আমরা বলি না যে লাশ শরম থাকে তোর পিত্তি নেই, তো পিত্ত থাকে বা পিত্তি থাকে, তাদের যদি ন্যূনতম চেতনাবোধ থাকে, মর্মবোধ থাকে, মানবিক বোধ থাকে, তাহলে এটাকে তারা একটা অপমান হিসেবে মনে করবে।
এই জন্য তারা ভোট দেবে না। আবার উল্টোটা হতে পারে, কেন ভোট দেবে? এখানে এক নম্বর হতে পারে যে তারা মনে করতে পারে যে আসলে আওয়ামী লীগ খারাপ করেছে, এই জায়গা থেকে তাদের বের হয়ে আসতে হবে, শেখ হাসিনা ভালো কাজ করেনি, এই বোধ যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আসে তারা ভোট দিতে পারে। আরেকটা দিতে পারে, সেটা হলো যে যেভাবে অতীতের সংখ্যালঘু সম্প্রদায়দেরকে জিম্মি করে ভয় দেখিয়ে মানুষ ভোট আদায় করেছে, ঠিক এইবারও একই কায়দায় সেই ব্যবস্থা করা যেতে পারে। তাদেরকে ভয় দেখানো হতে পারে এবং সেইটা ভয় দেখিয়ে আসলে আওয়ামী লীগের যদি সেই নিজেদের ভোট 30%, অন্যান্য মিলিয়ে আরো 15%, 50% ভোটের একটা অংশ আনার চেষ্টা করা হতে পারে ভয় দেখে, কিন্তু এটা ভালো ফলাফল আনবে না। এটা হয়তো 2%, 3% লোকের জোরাজুরি করে আনা যেতে পারে, কিন্তু বদনাম ছড়িয়ে পড়বে, সিরিয়াস বদনাম ছড়িয়ে পড়বে। এবং আজকের দিন পর্যন্ত ভোটের যে মাঠ, সেই মাঠে জোরাজুরি করার কোনো স্কোপ নেই। এখানে নেতাকর্মীদের মধ্যে, প্রার্থীদের মধ্যে উত্তেজনা আছে, প্রতিযোগিতা আছে, কিন্তু ভোটারদেরকে ভয় ভীতি দেখানোর মতো অবস্থা বর্তমান প্রশাসনের আন্ডারে, সরকারের আন্ডারে এখনো পর্যন্ত আমরা সেটা দেখিনি। তো দেখা যাক ভোটের হাওয়া কোন দিকে যায়, ভোটাররা কোন দিকে যায়, কোন প্রার্থী কত ভোট পায়, আর আওয়ামী লীগ কাকে ভোট দেয়, আর নির্বাচনের দিন কি ফলাফল আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।